সুপ্রিয় দর্শক, ঈদ মোবারক। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বিশেষ রাজকাহনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন, রাজকাহন অনুষ্ঠানে আমরা সাধারণত রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি নানা বিষয় নিয়ে খুব হার্ড টক করে থাকি সব সময়। কিন্তু এই ঈদ উপলক্ষে এই আয়োজনটা একটু ভিন্ন রকম। আমরা একটু পারিবারিক আবহে একজন বিশিষ্ট রাজনীতিবিদের সঙ্গে আজকে আলোচনা করতে যাই। তার সঙ্গে তার স্ত্রীও উপস্থিত আছেন। শুরুতে আমরা পরিচয় করিয়ে দেব। আমাদের সঙ্গে আছেন সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য, জাতীয় পার্টির নেতা কাজী ফিরোজ রশিদ। ধন্যবাদ আপনাকে। সঙ্গে আছেন আমাদের ভাবি বেগম সুলতানা রশিদ। আপনাকেও স্বাগত আজকে রাজকাহনে। যেহেতু সবসময় কাজী ফিরোজ রশিদ কথা বলেন, আজকে আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই রাজনীতিবিদের সঙ্গে এতগুলো বছর সময় কাটাচ্ছেন, মানে হয় না এরকম বিরক্ত লাগা? এক সময় মতো পান না কাছে, উনি সাধারণ মানুষের সঙ্গে ব্যস্ত, রাজনীতি নিয়ে ব্যস্ত, এরকম কখনো হয়েছে? হ্যাঁ, কিন্তু আমার কাছে কোনোটা সব কিছু মেনে নিয়েছি। যখন তার যে প্রয়োজন, তার যেটা সেটা করবেই, করতে বাধ্য। কিন্তু আমি সবটাই মনে করছি এটাই ঠিক। আচ্ছা, এটাই ঠিক, এটাই করা উচিত। আমি সবটাই ওইভাবে মেনে নিয়েছি। মেনে নিয়েছেন, মানে তার প্রতি কোনো রকম অভিযোগ নাই? না, কোনো অভিযোগ নেই। ওকে, কাজী ফিরোজ রশিদ, ভাবির প্রতি আপনার কোনো অভিযোগ আছে কিনা? আসলে রাজনীতিবিদরা জীবনটা বড় বৈচিত্র্যময়। কারণ একজন নারী কি চায়? সে চায় তার স্বামীকে নিয়ে ঘিরে একটি সংসার, সুখী সংসার করবে, সারাক্ষণ একসঙ্গে থাকবে। কিন্তু রাজনীতিবিদদের ব্যাপারে কিন্তু ভিন্ন। কখনো কারাগারে যেতে হয়, কখনো যুদ্ধে যেতে হয়। জীবনটা কিন্তু আমাদের ঠিক একভাবে অন্য সবার সাথে মিল খুঁজে পাওয়া যাবে না। যেমন ধরেন, বাড়িতে আছি, হঠাৎ করে রাত 12টার পরে, 1টার পরে লোক এসে গেল, তখন কিন্তু আমাদের এসে তার সাথে আলাপ আলোচনা করতে হয়, অথবা কোনো প্রয়োজনে বাইরেও যেতে হয়। আমাদের রাজনৈতিক প্রয়োজনে অনেকক্ষণ ঘরের বাইরেও থাকতে হয়। তো সেই কারণে সারাক্ষণ যে সংসারের দিকে আমরা নজর দেবো, এটা হয়ে ওঠে না। মানুষ মনে করে যে রাজনীতিবিদরা বোধহয় অনেক ভালো থাকে, সুখে থাকে, শান্তি থাকে, এবং তাদের কোনো জীবন নেই, তাদের কিছু নেই, তারা বোধহয় এটা কাঠখোরা মানুষ। আমাদের তা না। আমাদেরও ঘর আছে, সংসার আছে, ভালোবাসা আছে। আমরাও আমাদের সহধর্মীকে সবসময় কাছে পেতে চাই, সংসার নিয়ে থাকতে চাই, ছেলেপেলেদের নিয়ে থাকতে চাই। তার মধ্যে আমাদের কিন্তু সময় বেছে দিতে হয় এই জনগণের জন্য, দেশের জন্য, রাজনীতির জন্য। এবং কখনো কখনো বঙ্গবন্ধু সারা জীবন কিন্তু কারাগারে ছিলেন। তার জীবনের অধিকাংশ সময়, যৌবনের অধিকাংশ সময় কারাগারে একটা মানুষ। 54 বছর বয়সে মারা গেছেন, 14 বছর উনি কারাগারে ছিলেন। তো বাল্য খাবার পরে, অর্থাৎ যৌবনে ঢোকার সঙ্গে সঙ্গে কারাগারে, তো জীবনটাই তো কারাগারে কেটেছেন। তো উনি ব্যক্তিগত জীবনে কি আরামায়েশ করেছেন, তো এইটা কেউ আমাদের দিকে তাকায় না। শুধু মনে একজন করে ব্যবসায়ী, একজন অন্য পেশার মানুষ, তাদের সাথে আমাদের এখানে পার্থক্যটা অনেক। তো আমি মনে করি যে হ্যাঁ, তারা যদি অনেক ধৈর্যশীল না হয়, আমাদের সহধর্মীরা, তাহলে কিন্তু আমাদের সঙ্গে ঘর করা খুবই কষ্টকর এবং বেদনাদায়ক। এই জন্য তাদেরকে আমাদের ঘরে যখন আসতে হয়, তখন ভেবেচিন্তে আসতে হয়। আর একটা সময় ছিল, আমি সংসদেও বলেছি, যে রাজনীতিবিদদের কাছে কেউ মেয়ে দিতে চেত না। কারণ রাজনীতি মানেই কারাগারে থাকতে হবে। একবার জেলে গেলে পাকিস্তানে বলে একটা ব্ল্যাক স্পট পড়ে যাবে পুলিশের। তো যখনই চাকরিতে যাবো, পুলিশ ভেরিফিকেশন আমাকে আটকে দেবে। অতএব আমাদের কোনো জীবনে কোনো আশা ভরসা নেই। একজন বাবা কি চায়? তার মেয়েটাকে এমন একটি পাত্রের কাছে দেবে যার জীবনে নিশ্চয়তা আছে, যে একটি চাকরি করবে এবং একটি নির্দিষ্ট অঙ্কের টাকা আয় করবে। কিন্তু আমাদের জীবন তা ছিল না, একটা অনিশ্চিত ভবিষ্যৎ। কেউ আসছিল না ওই যুগে। পাকিস্তান আমার কথা বলি, আমাদের কাছে কেউ মেয়ে দিতে চেত না। এখন যদি বলা হয় যে পাত্র কি করে, পাত্র রাজনীতি করে। কোন দল করে? যে দল ক্ষমতা আসে, শাসক গোষ্ঠীর দল করে। কোনো পদে আছে? এই দেখেন ফটো, এই মন্ত্রীর সাথে ফটো, এই। তো আলহামদুলিল্লাহ, আর আমার দেখার কিছু নেই।
পাত্রের যোগ্যতা কি আমাদের জানা হয়ে গেছে, তার লেখাপড়ার যোগ্যতা জানার দরকার নাই, বাড়ি ঘরে খবর নেওয়ার দরকার নাই, মা বাপের ঠিকানা কিচ্ছু নেওয়ার দরকার নাই। এই যে ফটোটা দেখাইছেন এই মন্ত্রীর সাথে, ইনি হচ্ছে ওনার ঠিকানা, এই যে আমলা উনি হচ্ছে ওনার ঠিকানা, এই যে ওই শাসক দলের অফিস এইটা হচ্ছে তার আসল বাড়িঘর। অতএব আমরা তার বাড়িঘর ঠিকানা দেবো না, তার মা বাবার ঠিকানা দেবো না। শুকুর আলহামদুলিল্লাহ মেয়েটাকে এখানে দিতেছি, এর থেকে ভালো পাত্র পাবো না। কারণ আমি রাজনীতি হচ্ছে এখন বড় ব্যবসা, একমাত্র ব্যবসা, যেখানে ট্রেড লাইসেন্স লাগে না, পুঁজি লাগে না। আরো অনেক জায়গায় বলেছেন, আমি সেই জায়গাটা আসবো। আমি একটু আপনার কাছ থেকে যে এই যে যখন অনিশ্চয়তার একটা জীবনে আসলেন, এরপরে যখন দেখলেন যে না ভালোই তো, কারণ কাজী ফিরোজ রশিদ মন্ত্রী ছিলেন, আপনি তখন তার সহধর্মিণী, দুবার এমপি ছিলেন সহধর্মিণী, ব্যাপক পাওয়ার তার, তখন মনে হয় না যে আমি একটু যাই এমপি হই বা আমার ছেলে মেয়েদেরকেও সেখানে যাই? আপনি এবং আপনার ছেলে মেয়ে কেউই রাজনীতির সঙ্গে যুক্ত নয়, এটাকে কিভাবে কন্ট্রোল করলেন? মানে লোভ সামলানো বলি আর কি। না, এটা ইসের উপর নিজের উপরেও নির্ভর করে। আমি মনে করি যে আমি তো সংসার করি রাজনীতিটা, এখন তো মেয়েরা সবাই রাজনীতি, মানে প্রধানমন্ত্রীও আমাদের, হ্যাঁ ঠিক আছে। কাজেই ওটা মনে করি যে ঠিক আছে আমি যে পথে আছি এটাই আমি করি, ঠিক না? আমি বিশেষ করে নামাজ, তারপরে এইগুলি নিয়ে ব্যস্ত, সংসার নিয়ে ব্যস্ত। এই কখন আসবে বাসায়, কখন কি খাবে, কখন কি, তারপরে আমার ভাসুর ননদ এরা সবাই আমার বাসায় আসে। তো আমার আত্মীয় স্বজন, আমার শ্বশুর বাড়ির দিকে সবাই আমার কাছে সব কিছু তাদেরই ছিল। তারা আসতো এই কোরবানিতে অথবা এমনি সময় যখন তাদের সময় থাকতো সবাই আসতো। এখন অবশ্য আমরা বেঁচে নেই, কিন্তু সবাই মৃত্যুর আগেও কিন্তু 10 দিন আগে আমার বাসায় এসে গেছে। এত আদর করতো আমাকে, ভালোবাসতো, ভালো জানতো, ওই নিয়েই ব্যস্ত থাকতাম। রাজনীতির মধ্যে এটা ছোট সময়ের থেকে আমার ওরকমভাবে ছিল না, তবে খারাপও লাগে নাই, ঠিক না? আর এখন তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজেই মহিলা, এই যে মেয়েদেরকে অনেক আগাই দিছে উনি, এটা ঠিক। আমাদের জন্য আগে যে নিয়ম ছিল যে মেয়েদের কিছুই না, খালি ঘরের মধ্যেই থাকবে, হ্যাঁ এটা পর্দার বাইরে যেতে পারবে না, ঘরের বাইরে যে সূর্যের মুখ দেখাও নিষেধ ছিল, ঠিক না? কিন্তু এখন তো সেটা নাই। হ্যাঁ, এখন আমার দেশ পরিচালনাই করতে আছে মহিলা। কিন্তু আপনি ধরেন পরিবার নিয়ে ব্যস্ত ছিলেন, তারপর ছেলেমেয়েরাও তো আসতো না। এখন তো ওই যে না, ওদের দেয় নেই, সেই দেয় নেই, বলছে যে আমি করছি, তোমরা এগুলি পছন্দ, তোমাদের দরকার নেই। সেটা ওর আব্বাই বিশেষ করে করেছে, ওদের ওদিকে ঝুঁকতে দেয় নেই। অনেকে আছে ওদের চেনেও না, আমাদের এই রাস্তার মানুষ এগুলোকেই বলে যে যখন ওই যে গন্ডগোল হলো না, সবাই অনেকে অনেক প্রশ্ন করতো, যে ওরা বলে যে আমরা এই বাসায় যে 2টা ছেলে আছে এইটাই আমরা জানি না। হ্যাঁ, এইভাবে আর কি ওদেরকে ই করা হয়েছে। সেটা কিভাবে আপনি কন্ট্রোল করেন? বাবা হিসেবে তো অবশ্যই কন্ট্রোলিং পাওয়ার আপনার হাতে ছিল, কিন্তু তারপরে তো এখনকার ছেলে মেয়েদেরকে আসলে ওইভাবে কি কন্ট্রোল করা যায়? আপনি কিভাবে রাখলেন সেই কন্ট্রোলে, কাজী ফিরোজ রশিদ? আমি ওইভাবে বুঝেছি তাদেরকে যে তোমাদের আমরা যে জীবনটা খুব কষ্টের জীবন ছিল, রাজনীতি কোনো সোজা সাপটা জীবন না, এখানে অনেক কষ্ট করতে হয়, ত্যাগ করতে হয়, এটা তোমরা পারবে না। তোমাদের কাজ হচ্ছে লেখাপড়া শেখা এবং তারপরে তোমার যার যার পেশায় চলে যাওয়া। তা সেই জন্যই তারা তাদের পেশায় চলে গেছে। অনেকে ধরে এবং তার রাজনীতিতে কখনো কখনো বলছে যে আব্বা অমুকের রাজনীতি করে আমার বন্ধুরা এটা হয়ে গেল, এমপি হয়ে যাচ্ছে, এই হচ্ছে। তারাই আমাকে বলে কেন আমি যাব না। আমার না, দরকার নেই, এটা সবার সব কিছুর দরকার নেই। তোমরা এমনভাবে থাকবা যাতে মানুষ অন্তত আমার এলাকায় না জানে যে এমপি সাহেবের ছেলে উনি এসে এইখানে এইটা করছে, উনি ওইটা করছে, এই করছে। আমি 10 বছর পুরান শহরে এমপি ছিলাম, ঢাকা 6-এর। আমার ছেলে মেয়েদের নাম কেউ জানে না, কখনো কেউ বলতে পারবে না তাদের কেউ দেখছে ওখানে। হ্যাঁ, যদি কেউ দাওয়াতটা দিয়ে থেকে বিয়ে শাদিতে তাদের বলছে তারা গেছে, কিন্তু কখনো রাজনীতির মধ্যে তারা ইনভলভ হয় নাই। আমি এগুলো পছন্দ করি না, কারণ আমি দেখেছি যে রাজনীতি আমাদের সমাজ যেটা ছিল তখন এখন এটা নেই। রাজনীতি মানে সোজা সাপটাভাবে বাবার নাম বিক্রি করে, দলীয় নাম বিক্রি করে রাজনীতি অন্য পথে বড় লোক হওয়া, এটা আমি পছন্দ করি না। তোমরা কষ্ট করে বড় হও, অসুবিধা কোথায়? আমরা তো অনেক কষ্ট করেছি, আমাদের জীবনের উপর দিয়ে একটু অনেক ঝুঁকি গেছে। তখন রাজনীতি এত সোজা পথ ছিল না।
আমাদের কোনো লক্ষ্য ছিল না যে আমরা কি করব জীবনের, কারণ আমাদের জেলে গেছে অনেক সময়, আন্দোলন সংগ্রামে গেছে, বঙ্গবন্ধু ছিলেন প্রায়ই থাকতেন কারাগারে। আমাদের তো কোনো অভিভাবকও ছিল না। এখন যেমন কিছু হলেই ছাত্ররা দৌড়ে যায়, যুবকরা দৌড়ে যায় নেতাদের কাছে, অনেক শত শত মন্ত্রী, অনেক প্রভাব প্রতিপত্তি। আমাদের সামনে কে ছিল? আইয়ুব খান ছিল, মোনায়েম খান ছিল, মুসলিম লীগের গভর্নমেন্ট। আমরা যারা সেদিন অপোজিশন করতাম, ধরেন ছাত্রলীগ করেছি বা ছাত্র ইউনিয়ন করেছে, তারা তো আমাদের কোনো অভিযোগ ছিল না। আমাদের এই আন্দোলন সংগ্রাম করতে হতো, আমাদের এই ফেস করতে হতো মামলা মোকদ্দমা সব কিছু, এবং পরবর্তী সময় একটি যুদ্ধে আমাদের যেতে হয়েছে। এত ত্যাগ স্বীকার করার মধ্য দিয়ে আমরা গড়ে উঠছি, সেই জন্য কিন্তু একটা যুদ্ধে যেতে পেরেছি। এখন এই জেনারেশনকে যদি আপনি বলেন যে একটা যুদ্ধে যেতে হবে, তারা বলবে যে আমার তো বউ আছে, আমার এতগুলো গাড়ি আছে, বাড়ি আছে, ধন সম্পদ করছি, এতদিন নেতার পিছে এত স্লোগান দিয়ে এত কিছু করলাম, আমি কেন যুদ্ধে যাব? এগুলো খাবে কে? হ্যাঁ, তারপর ধরেন আপনাদের সময় যে নেশা বা দেশপ্রেম যেটা ছিল এখন কমেছে, এটা ঠিক। তারপরেও গণজাগরণ মঞ্চের মতো আন্দোলন কিন্তু হয়েছে, মানে এই জেনারেশন কিন্তু করেছে। একটা অংশ যে নাই তা না, কিন্তু আমাকে আপনাকে মনে হয় যে এদেরকে দিক নির্দেশনা দেওয়ার মতো সেরকম নেতৃত্বের সংকট? এখন নেতারাও মনে করে যে আমার কারা কারা আছে, আদর্শের সৈনিক কেউ না, ওই নেতার সৈনিক কতজন আছে। ওই নেতা নির্বাচন করতে হবে, তার এলাকায় তার কিছু সৈনিক সৃষ্টি করতে হবে, মাসেলমান সৃষ্টি করতে হবে, তাদের সুযোগ সুবিধা দিতে হবে। এটা ছিল। বঙ্গবন্ধু তো এই সমস্ত কিছু আমাদের জন্য করেন নাই। বঙ্গবন্ধু সত্যি নির্বাচন তো ওনার জন্য সাধারণ লোকরা তো নির্বাচন করেছে। খাজা খোয়াদ্দিন সাহেব ছিলেন ঢাকার নবাব, আমাকে দিল ওই সেন্টারের দায়িত্ব। আমি জগন্নাথগঞ্জের ভিপি ছিলাম, 3 বার ভিপি। তা তুমি এখানে দায়িত্ব রাখবে এই সেন্টারে। আমি দেখেন কোনো ভোট তখন জালিয়াতি হয় নাই, কেউ 70-এর নির্বাচন নিয়ে কোনো প্রস্তুত করতে পারে নাই। আইয়ুব খান এখানে আমলে 11 আন্ডার একটি নির্বাচন, দেশের মার্শাল্লাহ একদম নিরপেক্ষ নির্বিল ইলেকশন হয়েছে। বঙ্গবন্ধু ওই সেন্টারে কত ভোট পেয়েছেন, অর্থাৎ ভালোবাসা মানুষের। এখন সেইটা নাই। এখন আমাদের সবাই আমরা মনে করি যে আমার নিজস্ব একটা বাহিনী সৃষ্টি করতে হবে, বলয় সৃষ্টি করতে হবে, তারা এলাকাকে যা ইচ্ছে তাই করবে, অতএব আমরা এই তাদের উপরে ভিত্তি করে এটা নির্বাচন করব। এখন সমস্ত সংজ্ঞাই চেঞ্জ হয়ে গেছে ইলেকশন। একদম একদম। আমি এই জায়গাটায় থামিয়ে একটু ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসে আপনাদের সঙ্গে আবার যুক্ত হচ্ছি। দর্শক, ডিবিসি নিউজের রাজকাহন অনুষ্ঠানে বিশেষ আয়োজনে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকবেন। স্বাগত আবারও ডিবিসি নিউজের রাজকাহনের বিশেষ আয়োজনে। ঈদুল আজহা উপলক্ষে এই আয়োজনে আজকে আমাদের অতিথি সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ এবং তার সহধর্মিণী বেগম সুলতানা রশিদ, দুজনকে আবারও স্বাগত। মানে আমার একটা কিউরিওসিটি, আউট অফ কিউরিওসিটি, যে আপনার সঙ্গে, আপনি যার সঙ্গে এতগুলো বছর সংসার করছেন, কত বছর হবে? কত বছর আমার থেকে এক্স্যাক্টলি মনে নেই, হবে নিশ্চয়ই অনেক বছর নিশ্চয়ই হবে, কিন্তু এক যুগ পাড়ি দিয়ে। এক যুগ পারি 50 বছরের বেশি আচ্ছা, আমরা একসঙ্গে আছি, একসাথে নিচে আসছি, কেমন সুবর্ণ জয়ন্তী পার করে ফেলেছেন আপনারা। সেই জায়গায় এই ভদ্রলোক অভিনয় করতেন শুনলাম, জানলাম আমি, মানে হঠাৎ করে ওরা 11 জনের একজন অভিনয় শিল্পীও তিনি। সেই পরিচয়টা পরিচিত হতে কবে জানতে পারলেন যে তার মধ্যে এই গুণটাও আছে? স্কুল জীবন থেকেই জানি। আচ্ছা, যখন ও নাটক করতো, তো আচ্ছা। নাটক করতো তো তখন আবার করতো, তখন থেকেই আমি জানি। আমি আবার মিশন স্কুলে পড়তাম, ওইখানে আবার মুসলমানের মধ্যে আমিই ছিলাম একা। ওরা আমার প্রত্যেকটা অনুষ্ঠানে আমি থাকতাম। হ্যাঁ, ওইখানে মালা দেওয়া, ফাদার মাদারদের মালা দেওয়া, ওদের জন্মদিন, তারপর ওদের প্রত্যেক মাসে একটা অনুষ্ঠান থাকতো। আর কিন্তু আমাকে নিত, আমি ছাড়া ওই করতো না অনুষ্ঠানটা। টিচাররা খুব আদর করতো আমার, ওরা করতো। তো ওই সময় তো ছিলই। আর তারা তো দেখতাম যখন ওই যে যাত্রা গ্রামে হয় না, নাটক করে একটা করে, যে কোনো একটা উপলক্ষে, স্বাধীনতা দিবসে তখন একটু বেশি হইতো, স্বাধীনতা দিবসে তখন ওই নাটক করতো, ভালো অভিনয় করতো, খেলতো ভালো। আপনি ওখান থেকে কি প্রেম হয়ে গেল নাকি? না, প্রেম
কারণ ওই সময় তো আমি যতটুকু জানি যে মানে একজন একজনকে দেখাও অনেক ধরনের মানে সমস্যা তৈরি হতো, বাবা মা যাদেরকে ঠিক করতো তাদের সাথেই বিয়ে হয়ে যেত। সেই জায়গাটায় আপনি তো দেখে দেখেই মোটামুটি মানে প্রেমে পড়ে গিয়েছিলেন, তাই তো? তখন আমি আসলে অতটাই ছিলাম না, মানে এখন প্রস্তাবটা কি পারিবারিকভাবে এসেছিল নাকি কাজী ফিরোজ রশিদ নিজে দিয়েছিলেন যে বিয়ে করতে চাই আপনাকে? না, পারিবারিকভাবে। পারিবারিক। আমরা একজন আরেকজনকে পছন্দ করতাম এবং পরবর্তী সময় পারিবারিকভাবে ওটাকে সেটেল করা হয়েছে, তারা জেনে। আচ্ছা, আমি ওরা 11 জনে আবার আসতে চাই ফিরে, কারণ সেই জায়গাটায় আপনি ওরা 11 জনের একজন। এই যারা অভিনয় করলেন তারা কি আপনার সেই মুক্তিযুদ্ধের সহযোদ্ধা? সবগুলো অভিনয় শিল্পী যারা ছিলেন, আলতাফ বাদ দিয়ে। খসরু ভাই তো আলতাফ এবং মেয়েরা যারা ছিল, নতুন ছিল, সবরা ছিল, এরা বাদে সবাই খাঁটি মুক্তিযোদ্ধা, প্রকৃত মুক্তিযোদ্ধা। ওকে, তো ওরা 11 জনের অভিনয়ের প্রস্তাবটা কি সেভাবেই আসলো? এটা আমরা তখন অস্ত্র জমা দেওয়ার পরেও কিছু অস্ত্র তো আছে। তা মাসুদ পারভেজ প্রথম আসলো, এসে বললো যে দোস্ত একটা কিছু অস্ত্র লাগবে এবং এক্সপ্লোসিভ লাগবে আমাদের একটা শুটিং করার জন্য। কি শুটিং করতে হবে, বন্ধু মানুষ। তা খসরু আসলো, বলে চলো আমরা একসাথে একটা টিম করে দিলে। মুরাদ আসলো, নান্টু আসলো, সবাই এসে তখন ই করলো যে 11 জন। নাম ভাবে কি ওরা 11 জন, দে আর 11 সোলজার্স। প্রথম নামটা ইংরেজিতেই ঠিক করেছিল চাষী নজরুল, পরবর্তী সময় ওরা 11 জন নামটা করা হলো। যে আমরা চেয়েছিলাম যে বইটাকে ডাবিং করে ইংলিশে করলে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটা কিন্তু দেশের বাইরে জানতে সুবিধা হবে, সেজন্য এটার নাম ছিল দে আর 11 সোলজার্স। ওকে, কীভাবে 11 জন সৈন্য একটি দেশকে, একটা গেরিলা বাহিনী একটি পাকিস্তান আর্মিকে পরাজিত করতে পারে। কিন্তু পরবর্তী সময় নামটা চেঞ্জ করে ওরা 11 জন হলো। তো ওখানে একটা আছে, আমি মাঝপথে চলে আসছি, কারণ শুটিংয়ের পর্যায়ে তো এক পর্যায়ে আমি আহত হব, সেখানে একজন ডাক্তার মহিলা সেবিকা, সে আমাকে সেবা করবে, তখন তার সাথে কিছুটা সম্পর্ক হবে এবং একটা গান। সেইটা আগে জেনেই, সে কাহিনীটা আগে জেনে ফেলেছে আমাদের বন্ধুদের কাছ থেকে, তারা ফাঁস করতেছে। তখন সে ঢাকা বিয়েতে পড়ে, সে যাইয়া গাজীপুরে জয়দেবপুরে রাজবাড়িতে হাজির, আমার কোনো শুটিং লাগবে না, এখন বাসায় যেতে হবে, বড় ভাই ডাকছে। বড় ভাই ডাকছে, আমি তখন ছুটি নিয়ে খসরু টসরু সবাইকে বলে যে আমি আসতেছি। রাস্তায় ওঠার পরে গাড়ির মধ্যে খুব হুলস্থুল হয়ে গেল। বাসার পরে দেখেছি সবাই আমার বিরুদ্ধে, আমার বড় ভাই যারা অভিভাবক, ভাবি টাবি সব বিরুদ্ধে, তার পক্ষে সব। নম্বর শুটিং আর যেতে পারবো না, কি মুশকিল পড়লাম। আমি অন্তত একদিন করে একটা শেষ করে দিয়ে আসি, কাহিনীটাকে একটা পর্যায়ে নিয়ে আসি। চাষী নজরুল বাসা আসলো, খসরু আসলো, মাসুদ পারভেজ আসলো, একদমই না। এবং কিছু বন্ধুবান্ধব আমার তার পক্ষ নিল, আচ্ছা, আমারই বন্ধু, যার জন্য আমার আর শুটিংয়ে যাওয়া হলো না। মাঝপথ দেখবেন যে এসে বললো যে একটা যুদ্ধে আমি মারা গেছি, অর্থাৎ শুটিংটা অসম্পূর্ণ থেকে গেল। এটা এই বইটা কি ছিল? হ্যাঁ, মানে ভাবির কাছে জানতে চাই, ভয়টা কি ছিল? মানে মাঝখান দিয়ে নিয়ে আসলে ওই সেবিকার সঙ্গে প্রেম হয়ে যেত, ভয়টা হারানো ভয়। তা না, মানে এটা হয় কি যে শোনেন, ঘুড়ি যত ছাড়ে না, ঘুড়ি কিন্তু আকাশের উপরে উঠে যায়, সুতোটা আস্তে আস্তে আকাশের উপরে উঠেছে, ঠিক না? আর যত কাছে টানে তো তাকে থেকে চিন্তা করলাম যে না, যতটুকু করছে এটাই ঠিক আছে। আর এটা যুদ্ধের উপরে, তো ওই জন্য আমি প্রথম দিক দিয়ে বাধা দিইনি। অন্য কোনো বই হলে করতে দিতাম না বাকিটা, কিন্তু যখন মনে করলাম না, এটা একটা দেশেরই একটা যুদ্ধ, 11 জনে, এটা একটা প্র্যাকটিক্যাল একটা জিনিস, তো ওই জন্য মনে করলাম ঠিক আছে করো। কিন্তু যখন দেখি যে না, লাস্টের দিকে একদম এখন মানে এরপর হয়তো আর একটা বই করতে ইন্টারেস্ট হবে, হ্যাঁ, তখন কি করবো? তো মাঝখান দিয়ে এখনই শেষ করে দিই, তাহলে আর হয়তো এরপরে তো অন্য বই তো অফার আসছে অনেক, হ্যাঁ, তো ওইটা চিন্তা করে। আপনার মনে হয় না যে একটা প্রতিভা আপনি আটকাই দিলেন, প্রতিভাটা আটকে গেল? এই প্রতিভা আটকানো অনেক সওয়াবের কাজ, আল্লাহর তরফ থেকেও পাবো আর মানুষের কাছ থেকেও, এ তো একদম হাত ছাড়া হয়ে যায়,
বললাম না যে ঘুড়ি ছাড়া, ঘুড়ির সুতো যেরকম যায় না দূরে ছুটে, ঠিক সেই পর্যায়ে যেত। মানে আপনার ভয় ছিল যে অন্য কোনো জায়গায় প্রেম টেম হয়ে যেতে পারত? অবশ্যই একটা প্রথমেই জায়গায়- শাসন করতে। আপনি বাংলাদেশ সিনেমা হল ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন এবং আপনি নিজেই সিনেমা পেশা মানে ব্যবসার সঙ্গেও যুক্ত, এখনো বোধহয় কয়েকটা হল আছে। কিন্তু এখন সিনেমা যেমন আগে আমরা এরকম ভিড় করে যেতাম, এখন তো ওই অবস্থাটা নাই। সিনেমা হল মানে হচ্ছে আমরা যেটুকু জানি যে মালিকের লস। আপনি কি সেরকম অনুভব করেন? পুরো লস যাচ্ছে। দেখেন, সিনেমা হল, আমি যখন হল মালিক সমিতির সভাপতি, আমাদের 1400 হল ছিল, 1250 থেকে 1400, 150 হল গ্রামের ছোটো ছোটো ধরতাম না। এই 1250 বা 1400 হলের থেকে এখন আছে 150 হলে। মানুষের রুচি পরিবর্তন হচ্ছে, ঘরে বসে আপনাদের এই টেলিভিশন দেখে, বাইরের বইগুলো, বিদেশি বইগুলো দেখে, তারা অনুভব করে। আর আমাদের বই যেগুলো হয়, ইদানিং কয়েকটি বই ভালো হচ্ছে, বাট দেখার মতন না। এইটা দিয়ে একটি হলকে চালানো সম্ভব না, যার জন্য মানুষ সমস্ত দ্বীপজল গতকাল অ্যানাউন্স করছে যে তার পর্বত সিনেমা হলটা ভেঙে দেবে, যে এখানে একটি কমপ্লেক্স করবে, তারপরে তার উপরে দিয়ে আবার একটি মাল্টিমিডিয়া হল করবে। তো এখন সবাই যাচ্ছে ওই ছোটো ছোটো হলে। 150 সিটের একটি হল করলো, অন্য ধরনের সাউন্ড। আসলে এই যে পরিবার পরিজন নিয়ে বাংলা বই দেখার যে একটি সুবর্ণ সময় গেছে, এটা এখন নেই। আগে এই যে ধরেন আমাদের কোরবানি ঈদ, 1 মাস আগে হইতে টিকিট বিক্রি হতো। পাকিস্তান আমলে আমরা কি করতাম, আগে জানাজানি যাইতো যে উত্তম সুচিত্রার বই আসতেছে, গুলিস্তানে কোনটা, নাজে সাধারণত ইংলিশ বই দেখা হইতো, উর্দু বই দেখানো হইতো ওই উর্দু স্পিকিংদের জন্য। কিন্তু বাঙালিদের জন্য শাবিস্তান, আজাদ, রূপমহল, এই অন্যান্য সমস্ত হলে, গুলিস্তান, সমস্ত হলে দেখানো হইতো কিন্তু উত্তম সুচিত্রার বই। 1 মাস আগে টিকিট করতে হতো, পরিবারের লাইন ধরে মানুষ টিকিট করতো, এবং এই বইটা চলতো। ঈদ মানে কি, তাদের সিনেমা দেখাইতে হবে পরিবারের সবাইকে। এখন কিন্তু এইটা নাই। ঈদের অর্থ, অধিকাংশ বিত্তশালী লোক কিন্তু এখন দেশের বাইরে চলে যায়, এই ঝামেলা পছন্দ করে না। এই সময় তারা একটু বন্ধ থাকে, ব্যবসা বাণিজ্য কারখানা, তারা যাইয়া সমুদ্রের বাইরে কোথাও একটা 5 স্টার হোটেল ভাড়া করে। এটা ঈদ যাপন হয় না আসলে। এখন তারপরে তো এখন ইদানিং কিছু হিন্দি সিনেমা আসতেছে, একই সঙ্গে মুম্বাইতে যখন মুক্তি পায় বাংলাদেশেও মুক্তি পাচ্ছে, হিন্দি সিনেমার কথা বলছি। এটাকে একটা বাংলা সিনেমার জন্য একটা প্রেশার। কিন্তু আপনি যখন বললেন যে ওই পাকিস্তান আমলে ইংরেজি চলতো, উর্দু ভাষা সিনেমা চলতো, বাংলাও চলতো, হ্যাঁ, চলতো। তার মানে তো মানে মান যদি ভালো থাকে সবই চলবে। আপনি Right. এখানে আমরা গান্ধী চালাইছি আমাদের সিনেমা হলে, গান্ধী নামাইতে পাই না। গান্ধী কতজন বোঝে? টাইটানিক তো ইংলিশ ছবি, আপনি টাইটানিকের মতন ছবি হাউসফুল গেছে, সবার মতন জায়গা, 1200 সিট আমার হলে, 5টা শো চলছে ফুল। কী ধরনের টাকা আসে? সেটাই এখন তাই আসবে না। এই ধরনের কোন ছুটির ঘন্টা, সারেং বউ, তো গোলাপি এখন ট্রেনে, এই সমস্ত বইগুলো, বেদের মেয়ে জ্যোৎস্না, আপনি রূপবান, এগুলো নামানো যায়নি হল থেকে। এখন এই ধরনের বই কেন যে হয় না আমি বুঝি না। তারপরও এখন যে সিনেপ্লেক্সগুলোতে কিন্তু যাওয়া যায়, এখন মোটামুটি একটা ভালো পরিবেশ আছে, যাচ্ছে না তা না, কিন্তু টিকিটের প্রাইস অনেক বেশি, সবার পক্ষে এটা এফোর্ড করা সম্ভব না, তাই না? ভাবি, কবে গেছেন ভাইকে নিয়ে সিনেমা দেখতে হলে, মনে আছে? অনেক আগে সিনেমা, ওই পাকিস্তান আমাদের তো সুচিত্রে, সাগরে এসব দেখতাম। আর বাংলা ছবি আমাদের খুব হলে একটা অনেকবার না। দেখেছি, আমাদের অনেক। নিজেদের হল তো অনেকবার দেখছি। হলটা আমার নিজেরই করা। সাভারেরটা আমি তো অনেকটা এই, দেখছি। ভালো বুঝি লাইটিং টাইটিং সাউন্ড টাউন্ড, এই ব্যাপারে আমি খুব দক্ষ। তাকে নিয়ে যাইতাম, তো গেলে আমাদের আলাদা কেবিন ছিল, সে বসতাম, দেখাইতাম। আবার কি লাইটিংয়ের প্রবলেম হলে, সাউন্ডের প্রবলেম হলে আমি এগুলো ঠিক করতাম, সে এইগুলো এনজয় করতো। এগুলো অনেকবার কিন্তু দেখা এখন হয়েছে। যে সিনেপ্লেক্সের ইনভেস্টমেন্ট, আপনি যেটা বললেন 150 বা 300, সর্বোচ্চ 300 আসনের সিনেমা হল, সঙ্গে আপনাদের ছিল 1200-1400, মধুমিতা বোধহয় 1400 মতো বসার সুযোগ রয়েছে। সেখানটায় যদি সিনেপ্লেক্সের মতো করে এগুলোকে ডেভেলপ করা যায়, ইনভেস্টমেন্টটা খুব বেশি কি, তাহলে মানুষকে একটু আকর্ষণ করা যাবে না? দুইটা আলাদা জিনিস। সিনেপ্লেক্সে হয়েছে কি,
কফি নিয়ে ঢুকলো, একটা সোফা আছে, শুয়ে রইলো, দেখলো, ই করলো। ওদের জিজ্ঞেস করলেন বেরোনোর পরে যে কী দেখলা ছবিটা, একজনও ছবির কাহিনী বলতে পারবে না। আর আমাদের সিনেমা হল থেকে যখন নামতো, মানুষ বেরিয়ে যেত, কাঁদতে কাঁদতে বেরোতো। পাকিস্তান বলে সিরাজউদ্দৌলা কানাতার, পাকিস্তানের শেষ সময়, এরপর তো স্বাধীনতা যুদ্ধ। সিরাজউদ্দৌলা দেখে কত মানুষ কাঁদছে জানেন সিনেমা হলে। অর্থাৎ কি এক একটা বই, এটা ইতিহাসের উপর বই, কিন্তু কাহিনীর উপর বই হচ্ছে। অতএব সেইখানেও কিন্তু মানুষকে আকর্ষণ করতে পেরেছে। দেবদাস মারাত্মক আকর্ষণ করে, এই দেশেও কিন্তু দেবদাস হয়েছে, হল ছিল। এখন তো ভালো বই করলে এখন হলে লোক যায়, একদম পরিষ্কার আপনার হ্যাঁ, কথা। আমি কিন্তু আমরা সেই ভালো বই খুব কম পাই। ইদানিং কিছু হচ্ছে, আশা করি আমরা সামনের দিকে হয়তো আরো ভালো হবে। আরো একটা বিরতি নিই, ফিরছি আপনাদের সঙ্গে আবার আলোচনায়। দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি খুব শিগগিরই, সঙ্গে থাকবেন। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবারও ডিবিসি নিউজের রাজকাহনের বিশেষ আজকের এই ঈদ উল আজহার বিশেষ আয়োজনে। আমাদের সঙ্গে অতিথি সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য, জাতীয় পার্টির নেতা কাজী ফিরোজ রশিদ এবং তার সহধর্মিণী সুলতানা রশিদ। দুজনকে আবারও স্বাগত। সুলতানা রশিদ, একটু রাজনৈতিক মাঠে আবারও আসতে চাই, কারণ এই মাত্র কদিন আগেই পরপর দুবার এমপি ছিলেন, এখন আবার নাই, যে কোনো একটা কারণেই হোক না কেন, সেটাকে আপনার কাছে মনে হচ্ছে ভালো হলো না, ঠিক হলো না কাজটা, এরকম কিছু মনে হচ্ছে কি? এরকম মনে হয় না, তারা তো রাজনীতিতে দক্ষ। তো যেটা আমি মনে করি যে যেটা তার কাছে মনে হয় যে এইটাই ঠিক, এটাই ওইটা করাই উচিত, এবং এটা সবার, ওটা আমারও মেনে নেওয়া উচিত। কারণ আমি তো রাজনীতির সাথে জড়িত না, তবু তার সাথে থাকতে থাকতে কিছুটা তো করে বুঝি। এই তাও খারাপ লাগার প্রশ্নই ওঠে না। কাজী ফিরোজ রশিদের কাছে আবার আসি, যে পলিটিক্স আপনি বললেন, মাঝখানে বললেন যে এখন আর নেশা নাই, পেশা। পলিটিক্সে কেউ মানে বিশেষ করে ক্ষমতা কেন্দ্রিক দল বা ক্ষমতার কাছাকাছি যেতে পারে এরকম দল করতে পারলে সেই জায়গাটা পরিবর্তন যদি না আসে দেশের জন্য তো অমঙ্গল। সেটা পরিবর্তন আনবে কে? আপনারা যদি না আনেন, উদ্যোগী না হন। আমি একটা কথা বলি, দেখেন, নীতি আদর্শবিহীন রাজনীতি খুব বেশি দিন টেকে না। এ সময় বেলুনের মতো অনেক ফুলবে, অনেক বিশাল হয়ে যাবে, একসময় ছোটটা ফুটায় কিন্তু বাস্ট হয়ে যাবে। কেমন সেই অবস্থা দেখতেছি এখন। ৭৫ সাল আমি যুবলীগের এই তখন সেক্রেটারি জেনারেল এই সিটির মহদুদ মারা গেলেন, বাকশাল হয়ে গেছে। তো হন্যে হয়ে খুঁজছে আমার ওয়াইফকে। আমি দেশের বাইরে চলে গেছি, তাকেও পাইলেও কোথায় আসি না আসতে তাকে অ্যারেস্ট করবে। সে চলে গেছে পালিয়ে। তার এক চাচা থাকতো বরিশাল, কোনো বোন না, ভাই না, বাবা না, তার চাচাকে কেউ চিনত না। সেখানে যেয়ে উঠছে। সেইখান থেকে আমার মেয়ে হবে শান্তা, সে যে ভর্তি হয়েছে ব্যাপটিস্ট মিশন হাসপাতালে, বরিশাল একটা মিশন হাসপাতাল আছে। যেহেতু সে মিশনের ছাত্রী ছিল, তার অনেক সুবিধা ওখানে। তখন ওই সিস্টাররা তাকে ওইভাবে সুযোগ সুবিধা দিচ্ছে, মাত্র 2 টাকা টিকিট এই নামে সে নামটা চেঞ্জ করে ওখানে যেয়ে ভর্তি হয়েছে। এবং ওখানে আমার বাচ্চা হয়েছে, তারই নাম রাখছে শান্তা। আমি অনেক পরে জানছি ইন্ডিয়া থেকে। তারপর আমি চলে আসছি দেশে দেখার জন্য কি অবস্থা। তার কাছে টাকা নাই, পয়সা নাই, কত কষ্টের মধ্যে রেখে গেছি। আমি যখন দেখতে গেছি খুব একদম, তখন ফজরের সময়, সকাল নামাজ পড়ে সবাই বাসায় যাচ্ছে, ঠিক ওই সময় আমি যেয়ে মিশনে ঢুকছি। হাসপাতালে গেলাম, আমি অন্য পরিচয় দিলাম যে আমার আত্মীয় ওয়াইফ হয়। তো আমি যাবার পরে সে ঘুম বাচ্চাটার কাছে, তার মাথায় হাত দিলে তাকেই পড়ছে, কিন্তু আর কোনো কথা বললাম। তার কোনো ডিমান্ড নাই যে আমাকে তুমি এইভাবে পালিয়ে গেলা এই বাচ্চা নিয়ে। আমি এখন একটা মিশরি হাসপাতালে বিনে ফ্রি সিটে আছি, আমাদের বংশের প্রথম সন্তান মেয়ে, সবাই তো আনন্দ উৎসব করবে, আজকে আমরা সব থেকে তো বিমুখ, তাই না? এরকম আফসোস হলো না। খালি আমাকে বললো কি যে তুমি কিন্তু খুব সাবধানে থেকো, তুমি এখন যাও, খুব সাবধানে থাকবা, এইটাই বললো। তো হয় কি, যারা রাজনীতি করি তাদেরকে অনেক সময় অনেক সহনশীল হতে হয়, ধৈর্যশীল হতে হয়, অনেক বিপদের সম্মুখীন হতে হয়, এটাকে মানিয়ে নেওয়ার একটা অভ্যাস থাকতে হবে। এখন তো তা নেই।
এখন আমি দেখি কারো বাচ্চা হলে বিদেশে চলে যায়, ছাত্র নেতারা, যুব নেতারা, কত টাকার মালিক তারা নিজেও বলতে পারে না কোথেকে আসতেছে। তো এই রাজনীতিতে আমরা অভ্যস্ত না, যার জন্য আপনি বলছেন যে এইবার রাজনীতি আপনি না দাঁড়িয়ে, আমি প্রথমেই সিদ্ধান্ত নিয়েছি, কাদের ভাইকে বলছি যে আমি ইলেকশন করব না, আনিস ভাইকে বলেছি ইলেকশন করব না, এবং তাদেরকে বলছি ওরা তখন শেষ মুহূর্তে বসা অফিসে এবং বিভিন্ন সংস্থার লোক তাদেরকে ঘিরে রাখছে। সেই মুহূর্তে আমি টেলিফোন করার পরে কাদের ভাই ফোন করতে পারতেছে না, তা আমি বললাম যে আমি উইথড্র করতেছি, আপনার ইচ্ছা। আমি আগের দিন রাত্রে বলে আসছি যে আমি ইলেকশন করবো না, কারণ সব দেখতেছি এই অবস্থাটা। আনিস ভাইকেও বলছি, আনিস ভাই আমি উইথড্র করলাম, কিন্তু আমার লোক পাঠিয়ে দিয়েছি, বসায় রাখছি কাগজ দিয়ে, কি বেটার। আনিস ভাই একটা লাইন বললো বেটার, আমি উইথড্র করে দিলাম। আমি দুর্গার নামাজ পড়লাম যে আমি ইলেকশন করে নিয়ে ভালো হয়েছে। আমার মনে করেন খুব, আমি 4 বার এমপি ছিলাম, 38 বছর বয়সে এমপি মন্ত্রী হয়েছে ওই গোপালগঞ্জ কুটিলপাড়া থেকে। তো আর কত একটা মানুষের জীবনে সারা জীবনই শুধু এমপি মন্ত্রী থাকতে হবে, ক্ষমতার কাছে থাকতে হবে কেন? তো এইটা তো এরা মনে করতেছে, এই যে যারা এখন ক্ষমতা আছে মনে করছে যে একটা চিরস্থায়ী বন্দোবস্ত মধ্যে এরা আছে, এইটা তো ভেঙে যাবে, তাদের শরীর স্বাস্থ্য একদিনে শেষ হয়ে যাবে। আমার তো হয় না, আমি যদি এমপি ছিলাম তার থেকে আল্লাহর মতো এখন অনেক ভালো আছি। কিন্তু মাঝে মাঝে মনে হয় না ছাত্রলীগ করতেন, মানে বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে বঙ্গবন্ধুর খুব কাছের ছিলেন আপনি, মনে হয় না এখন আওয়ামী লীগ ক্ষমতায় টানা 14 মানে চতুর্থবার ক্ষমতায়, আপনি যদি আওয়ামী লীগে থাকতেন একটা বড় কোনো পজিশনে থাকতে একদমই আমার তা মনে হয় না, কারণ বঙ্গবন্ধু মরার পরে ওই দল টোটাল বঙ্গবন্ধু আদর্শ থেকে অনেক দূরে চলে গেছে। আচ্ছা, এটা স্বাভাবিক, সারা পৃথিবী এত আদর্শচ্যুত হয়ে গেছে। যারা বঙ্গবন্ধুকে মৃত্যুর জন্য অনেকটা দায়ী, তারাই তাদের কাছে সবচেয়ে আপন হয়ে গেছে। যারা সব থেকে বেশি গালাগালি করছে বঙ্গবন্ধুকে, তার পরিবারকে, এমনকি ডাকাত চিহ্নিত করেছে বঙ্গবন্ধু পরিবারের কাউকে, নাম বলবো না, তারা কিন্তু এখন সবচেয়ে আপন লোক প্রধানমন্ত্রীর। অর্থাৎ এই জন্য আমার কোনো আফসোস হয় না যে আমি দল ছেড়ে আসছি, এবং আমার মনে হয় যে আমি অনেক ভালো কাজ করেছি। এইগুলো দেখতে হয় নাই, ভাবে কি আফসোস হয়? আমার কোনো আফসোস আপনি সময়টা দেখেছেন, একদম কাছে থেকে দেখেছেন, বঙ্গবন্ধুর কাছাকাছি থেকে কাজী ফিরোজ রশিদ রাজনীতি করছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ছাত্রলীগ করতেন, তারপরে এই যে চেঞ্জ, এখন আবার চেঞ্জ, এই জায়গাটায় মনে হয় যে শেখ হাসিনার কাছাকাছি থাকলে ভালো হতো। ভালো হয়তো তো লাগে, কিন্তু এখন তাদের রাজনীতির ব্যাপার তো এটা, এইখানে তো একটা ব্যবধান থাকেই, কিন্তু খারাপ না, সে বুঝেই করছে আর কি, যা হওয়ার ভাগ্যে যেটা থাকবে সেটাই মেনে নিতে হয়, বুঝলেন, এটাই আমরা মনে করি। কাজী ফিরোজ রশিদ অনেক উষ্মার কথা বললেন, আপনার বাবা গোপালগঞ্জ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, এবং আপনি সেই ধারাবাহিকতায় ছাত্রলীগ করেছেন, আওয়ামী রাজনীতির সঙ্গে ছিলেন, কিন্তু একটা সময় এসে আমরা বিভিন্ন ভাষায় সংজ্ঞায়িত করি, আমিও সেটা করতেই চাই, স্বৈরাচারী এরশাদের সঙ্গে আপনি যুক্ত হয়েছেন, সেখানে এই জাতীয় পার্টির কিন্তু ভাঙলো অনেকগুলো ভাঙন, সর্বশেষ ভাঙনের সঙ্গে আপনি যুক্ত। সেটা মনে হয় যে একটা, ঠিক আছে, আইডিওলজি থেকে আরেকটা আইডিওলজিতে আসলাম, কিন্তু সেটাও এত ভাঙন, এত টুকরো টুকরো হয়ে গেল, একসঙ্গে থাকলে মনে হয় একটা ভালো পাওয়ার থাকতো। এইগুলো সবই সরকারের অবদান। গভর্নমেন্ট যখন মনে করে যে একটি দল বারবার বিরোধী দল হবে, তারা অনেক বড় বড় কথা বলে সংসদে, তাদের আরেকটু কাট্টু সাইজ করি, তখন ভেঙে যাইতে বাধ্য। এটা হলো দেবর আর ভাবির সংঘাত, তার মধ্যে আমরা পড়ে যাই। অর্থাৎ এগুলো সরকারের সৃষ্টি, স্পষ্ট আমি বলতে চাই। এটা কাদের সাহেব আর রসের সাথে সৃষ্টি, সরকার সৃষ্টি করে রাখছেন দুজন, মানে ঝগড়া লাগিয়ে রেখেছে যাতে দাঁড়াতে না পারে। যার জন্য আপনি লক্ষ্য করবেন কাদের সাহেব বলছে এইটা কোনো হয় নাই, এই নির্বাচন হয় নাই, না নির্বাচন হয় নাই, তাও বলছে কর্তৃত্ববাদী সরকার হয়ে গেছে, এককেন্দ্রিক সরকার। এই যে বাজেট, এটা কি বাজেট দিচ্ছে, জনগণের ভাগ্যে জনগণের বাজেট না। কালকে ম্যাডাম কি বলছেন, বলছে এটা অত্যন্ত ভালো একটি বাজেট, আমরা অভিনন্দন জানাই, তবে দেখতে হবে কতদিন বাস্তবায়িত হয়, অর্থাৎ সম্পূর্ণ উল্টো একদম। অতএব এইখানে বুঝতে হবে যে এটা সরকারের একটা পুতুলে আমরা পরিণত হয়েছি, সুতার টান, যাকে যেখানে যতভাবে টানবে সেই সে পুতুল নাচে, ওইভাবে জাতীয় পার্টি নাচতেছে। এখানে আমি অনেক খোলামেলা কথা বললাম, এটা যেহেতু অন এয়ারে যাবে, সবাই শুনবে, অতএব
এখানে অসত্য কিছু বললে মানুষ মনে করবে যে এই লোকটা লুকিয়ে গেল। জি। লুকানোর কিচ্ছু নাই। এই সমস্ত ভাঙা গড়া রাজনীতি হয়। আবার দেখবেন কালের স্রোতে একটি সময় আসবে যখন এই দেশে দুইটি স্রোতধারা থাকবে, সরকারি দল আর বিরোধী পক্ষ। ওকে। এই দুইটি পক্ষ নিয়ে কিন্তু একটি নির্বাচন সামনে হবে। সেই নির্বাচনে কিন্তু আসল চেহারা বেরিয়ে আসবে কে কোন দিকে যায়। একদম একদম পরিষ্কার। আপনার জন্য অনেক শুভকামনা, দুজনকে অনেক ধন্যবাদ। কাজী ফিরোজ রশিদ, সুলতান রশিদ, দুজনকে আপনারা আমাদেরকে সময় দিয়েছেন। আপনাদেরকে আবারও ঈদের শুভেচ্ছা, ঈদুল আজহা আপনাদের খুব ভালো কাটুক। আজকে আপনাদের সাথে গল্প করতে পেরে অনেক ঈদের শুভেচ্ছা। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, শেষ করছি আজকের রাজকাহনের এই বিশেষ আয়োজন। আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল আবারও। ভালো থাকবেন, খুব ভালো, এবং সঙ্গে থাকবেন ডিবিসি নিউজের।